আমি লাস্ট এক বছরের মধ্যে 17টা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি। তার মধ্যে থেকে 7টা থেকেই আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভালো না। বেসিক্যালি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে আমার এই লাস্ট এক বছরে 7টা ভিসা থেকে রিজেক্ট হয়েছে, যাতে আপনাদের একটু আইডিয়া হতে পারে কি রকম জিনিসের মধ্যে দিয়ে যেতে হয় এখন বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে। আমি 5 বছর আগে একটা ভিডিও বানাইছিলাম বাংলাদেশ পাসপোর্ট নিয়ে কোন 48টা দেশে যাওয়া যায়, অ্যান্ড অনেস্টলি ওই ভিডিওটা বানানোর সাথে সাথেই অলমোস্ট ভিডিওটা আপডেট হয়ে গেছিল, কারণ এটা মানে খুবই ফাস্ট চেঞ্জিং একটা টপিক। কিন্তু একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো যে দিন দিন বাংলাদেশের পাসপোর্ট অবস্থাকারী খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। একটা জাস্ট বড় ডিসক্লেমার দিতে চাই এই ভিডিওটা করার আগে। আমি হচ্ছে একজন ট্যুরিস্ট, আমার কোনো আইডিয়া নাই কোন দিকে মানুষ কিভাবে গিয়ে কাজ করবে বা কিছু একটা করে, ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি জীবনে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাই নাই। লাস্ট টাইমে ভিডিওটা করছিলাম, এত বাজে একটা রেসপন্স আসছিল, মানে মেসেজগুলো দেখে মনে হচ্ছিল মানে আমি আদম ব্যবসায়ীর সাথে জড়িত বা কিছু একটা। মানুষ বলতেছে আমাকে মেসেজে কত টাকা লাগবে বা আমাকে নিয়ে যান, মানুষ আমাকে পাসপোর্টের ছবি পাঠানো শুরু করছে মেসেজে। এত বাজে একটা রেসপন্স হয়েছিল। ওটা কিন্তু আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও ছিল এরকম একটা টপিক নিয়ে। সো প্লিজ এরকম কোনো কোয়েশ্চেন থাকলে আমি কেমনে যাবো কি জন্য আমাকে পাঠায়েন না। আপনারা কি করতে চান আপনাদের ব্যাপার, আমাকে এসব 2 নম্বরই ব্যাপারের মধ্যে ইনভলভ করার চেষ্টা করেন না। বাংলাদেশের অনেকে মনে করে, স্পেশালি গ্রামগঞ্জের মানুষ অনেকে আছে, ভাবে যে বাইরে গেলেই লাইফ সেট। এটা মোটেও সত্যি না। আপনি যতই ভালো দেশে যান না কেন, আমি বেশ কয়েকটা দেশে, দুবাই, কাতার, আমেরিকা, অনেক দেশে গিয়ে মানুষজনকে ইন্টারভিউ করছি। অনেকেই বলছে ওখানে তাদের প্রবলেমের কথা। ভালো কাজ খারাপ কাজ বলে আমার মতে কিছু নাই, কিন্তু অনেকেই বলে যে অনেক উন্নত কাজ করতেছে বাইরে, কিন্তু তারা অ্যাকচুয়ালি গিয়ে যে কাজ করতেছে সেটা তারা দেশকে ঠিক মতো বলতেছে না। আপনারা যারা শুনেন যে আমার গ্রামের কাজিন ওখানে খুব ভালো পোস্টে আছে, কথাটা নেসেসারি সত্যি না। অনেক সময় আমি বলবো বাংলাদেশে থাকাটাই বেস্ট। স্পেশালি একটা আদম ব্যবসায়ীর আপনি 10 লাখ টাকা দিয়ে আপনার জিনিসপত্র জমি বেচে লোন নিয়ে যদি বিদেশে চান, ওখানে যদি খাবার না পান, চাকরি না পান, তখন দেশেও আসতে পারবেন না, ওখানেও বাজে একটা জায়গায় আটকে যাবেন। সো আমি কি কি দেশে অ্যাপ্লাই করছি এটা একটা লিস্ট বানাইছি অ্যাকচুয়ালি। সো লিস্টটা দেখে দেখে আপনাদেরকে প্রথম থেকে বলতেছি। অ্যান্ড 48টা দেশে আমি যেরকম লিস্টটা গতবার বানাইছিলাম ওইটা আমি এখন বানাচ্ছি না, কারণ এরকম লিস্টগুলো পাওয়া খুবই কঠিন। অ্যান্ড অনেস্টলি এরকম লিস্টগুলো অতটা অ্যাকিউরেট না, কারণ টেকনিক্যালি যেতে পারা এক ব্যাপার। অনেক সময় দেখা যাবে ই ভিসা যদি টেকনিক্যালি অ্যালাউড হইলেও অ্যাপ্লাই করে কেউ পাচ্ছে না, এরকম আমি জানতে পারছি লাস্ট কয়েক বছরের মধ্যে। এক বছর একটু আগে থেকে বলি, 2024 সালের রোজার ঈদের দিকে আমি দুবাইয়ে গেছিলাম। ট্যুরিস্ট ভিসা পেতে আমার কাছে ঝামেলা হয় না। ওই সময় পড়ছিল মনে হয় আমার 17,000 টাকার মতো। নেক্সট আমি ইস্তানবুলের একটা ই ভিসা নিয়েছিলাম, যেটা পড়ছিল আমার $60। অনলাইন যে ই ভিসাটা আছে বাংলাদেশি সবাই সাধারণত পায় না। আপনার বেশ কিছু কয়েকটা দেশের যদি ভিসা থাকে, আমার মনে হয় আমেরিকা বা সেঙ্গেন বা ইউকে কয়েকটা দেশের লিস্ট আছে, ওগুলার থাকলেই শুধুমাত্র আপনি কোয়ালিফাই করেন। ওইভাবেই আমি ইস্তানবুলে বেশ কয়েকবার গেছি। কাতারের একটা ই ভিসা পাওয়ার সিস্টেম ছিল, যেটা আমি আগে থেকে জানতাম না। ওখানে দুবাইয়ে যাওয়ার পরই জানতে পারলাম যে কাতারের ই ভিসা পাওয়া যায় যদি আমেরিকান ভিসা থাকে। সিস্টেমটা খুবই কনফিউজিং ছিল অনেস্টলি। মানে আমি একবার না 2বার অ্যাপ্লাই করছিলাম মনে নাই, অনেকদিন ধরে আটকে ছিল, কারণ দুবাই ছিলাম 1 মাসের মতো। সো ওই টাইমটা পুরো কাতারের ভিসাটা খালি পোর্টালে গিয়ে আটকায় ছিল। $27 দিয়ে অ্যাপ্লাই করছিলাম। তারপর হঠাৎ করে একদিন কি জানি একটা চেঞ্জ করলাম, তখন দেখলাম সাথে ভিসাটা দিয়ে দিল। ওই জন্যই দুবাই থেকে কাতার গেলাম। কাতারে গিয়ে কয়েকটা ভিডিও বানালাম, হয়তো বা দেখছেন। বাইরে যারা আর কি এক্সপার্ট আছে বা বিদেশি প্রবাসী যারা আছে তাদেরকে আমি ইন্টারভিউ করলাম। কাতারে তো দুবাইয়ের চোখ খারাপ অবস্থা ছিল, কারণ ওখানে চাকরি ছিল। অনেকেই বলতেছিল যে ওয়ার্ল্ড কাপের আগে অনেক কনস্ট্রাকশন প্রজেক্ট ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে আসলে ওদের গরজ নাই তেমন একটা কনস্ট্রাকশন করার। কাতার ভিসা করার পরে আমি আরেকটা অপশন দেখছিলাম যে বাহরাইনের নাকি ই ভিসার একটা অপশন আছে, যদি কারো ইউএস ভিসা থাকে বা সেঙ্গেন ভিসা থাকে। তো এই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। তো তারা বেসিক্যালি আমাকে ওই কাতারে থাকতেই পাঠিয়ে দিয়ে বললো, সরি বাট ইউর অ্যাপ্লিকেশন ফর ই ভিসা ফর বাহরাইন ক্যানট বি কমপ্লিটেড অনলাইন। আবার ইমেল করে তাকে জিজ্ঞেস করলাম মানে কেন করা যাবে না অনলাইন। তো বলে সরি বাট ইউর অ্যাপ্লিকেশন ক্যানট বি প্রসেসড ইন দ্য কারেন্ট টাইম অ্যাকর্ডিং টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেকশনস। আরেকটা কেস যে অ্যাপ্লিকেশন করা সম্ভব হইলেই ভিসা পাওয়া যাচ্ছে না। তারপর আমি নিলাম ইন্দোনেশিয়ার জন্য একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমি 2017-18-তে আমি ইন্দোনেশিয়া গেছিলাম 2বার। তখন জাস্ট গেলেই অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিত। তারপরে ওরা কি জানি একটা লিস্ট বানাইছে যেখানে অলমোস্ট প্রত্যেকটা দেশ থেকে মানুষ অ্যালাউড, শুধুমাত্র অ্যালাউড না হচ্ছে বাংলাদেশি আর কয়েকটা মানে যুদ্ধ চলতেছে এরকম কয়েকটা দেশ। অ্যান্ড এটা পড়ার কারণটা কি আমি অফিসিয়াল কোনো নিউজ থেকে শুনি নাই, কিন্তু ইন্দোনেশিয়ায় আমার চেনা মানুষজন যারা আছে তারা বললো যে কয়েকটা খুবই হাই প্রোফাইল কেস হয়েছিল যে ইন্দোনেশিয়ায় মানুষ ভিসা ফ্রি অ্যাক্সেস নিয়ে যেত, তারপর ডেঞ্জারাস নৌকায় করে বেসিক্যালি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করতো কাজের জন্য। এইসব ইনসিডেন্টসের কারণেই বেসিক্যালি ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের কিছু প্রবলেম ফেস করা লাগছে যে বাংলাদেশি মাইগ্রেন্টদের নিয়ে। সো বাংলাদেশ থেকে পুরোপুরি ব্যান করে দিছে। সো এখন ইন্দোনেশিয়া যাওয়ার ভিসার সিস্টেম হচ্ছে আপনাদের এমবাসি থেকে গিয়ে ইন্টারভিউ নিয়ে তারপর যেতে হবে।
কিন্তু ওটা একটা খুব কমপ্লিকেটেড সিস্টেম। আমার একজন এজেন্সির সাথে কাজ করি, ওনারা বললেন যে ওদেরকে ইমেল করে বলতে হবে যে আমি যেতে চাই এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা দেন, তারপর তারা একটা মানে ডেট দেয়, তারপর অনেক অনেক আনসার্টিনিটি থাকে। আগে একটা ইমেল করা লাগবে, তারপর ওদের ইচ্ছা মতো একটা ডেট দিবে, মানে আপনি নিজে গিয়ে পোর্টালে সিলেক্ট করতে পারবেন এরকম না, নিজের গিয়ে অ্যাপ্লাই করতে হয়। খুবই মানে কেওটিক একটা সিস্টেম মনে হচ্ছিল। মানে সকাল 9:30 ধরেন আমাকে টাইম দিছে আসার, আমি গিয়ে দেখি সবাই রাস্তায় এমবেসির সামনে দাঁড়ায় আসছে 10:30 পর্যন্ত। তাও যাই হোক ভিসাটা পাইলাম আমি। তারপর বেসিক্যালি ওই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপটা যেটা করছিলাম আমি 100 ঘন্টায় পৃথিবী চক্কর, ওই ট্রিপটা করলাম। ওইটার জন্য আমার ইউএসএ ভিসা আগে থেকে ছিল, সিঙ্গাপুর এয়ারপোর্টের মধ্যে ছিলাম, সিঙ্গাপুরের ভিসা নেওয়া লাগে নাই। সৌদি আরব মাঝখানে আমার একটা 14 ঘন্টা না কত ঘন্টার লেওভার ছিল। তো ইন্টারেস্টিংলি সৌদির ই ভিসা নাকি কেউ পায় না, আমাকে এমার্জেন্সি বলে বাংলাদেশ থেকে কেউ পাচ্ছে না। কিন্তু আমি যেহেতু সৌদি এয়ারলাইন্সের সাথে বুক করছিলাম, অ্যান্ড আমার হয়তো বা ইউএস ভিসা ছিল, ওটা দেখানো লাগছিল নাকি মনে নেই, কিন্তু আমি ইউএস থেকে বাংলাদেশ যাচ্ছিলাম, বাংলাদেশ থেকে ইউএস যাচ্ছিলাম না। আমার ফ্লাইট বুক করার সময় সৌদি এয়ারলাইন্সেই আমাকে জিজ্ঞেস করছিল আপনারা কি আরও $25 না কত পড়ছিল, হ্যাঁ $24 দিয়ে আমি কি আরেকটা ই ভিসা করতে চাই নাকি। তখন আমি সাথে সাথে বললাম যে হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লাই করে দিই, দিয়ে দিচ্ছে তাদের। সো এটা নিয়ে বেশি ঝামেলা হয় নাই। অ্যান্ড এই টাইমটা আমি একটা সিঙ্গাপুর ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমার প্ল্যান ছিল যে আমি ওখানে গিয়ে একটা ভিডিও বানাবো, স্ক্রিপ্ট করে রাখছিলাম। এটা হচ্ছে গত 1 বছরের একটু আগের কথা। ওই তারপর আমার মামুনি মারা যায় বেসিক্যালি। সো তারপর সব প্ল্যানই ক্যান্সেল হয়ে গেছে। সো ওই ভিসাটা ওখানে ইউজ করা হয় নাই। কিন্তু ওই টাইমটাতেই 1 বছর আগেই আমি সিঙ্গাপুরের একটা ই ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম 6,000 টাকা দিয়ে বাংলাদেশ থেকে। ওই সময় আমাকে অ্যাকসেপ্ট করছিল। আগে ভিয়েতনামও ই ভিসা শুরু করছিল। সো ওই সময় আমি অ্যাকচুয়ালি ভিয়েতনামে একটা ট্রিপ দিয়েছিলাম, যেটা নিয়ে আমি কখনো ভিডিও এখন পর্যন্ত রিলিজ করি নাই। শুধু আমি আর আমার বাবা মিলে একটা ট্রিপে গেছিলাম। কিন্তু ভিয়েতনামের ই ভিসা পাওয়া যেত 1 বছর আগেও, এখন পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না একটু পরে আবার বলতেছি। তারপর আমি অ্যাপ্লাই করলাম গত বছর সামারের সময় সেঙ্গেন ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম বেসিক্যালি। তো একটা স্পন্সরের সাথে কাজ করতেছিলাম, যাদের রিকোয়ারমেন্ট ছিল আমার সেঙ্গেন দেশ থেকে কিছু ভিডিও বানানো লাগবে। সেটা হচ্ছে পারফেক্ট টাইম এই ভিডিওর স্পন্সরকে নিয়ে কথা বলার জন্য। এই ভিডিওর স্পন্সর হচ্ছে নালা। নালা একটি মানি ট্রান্সফার অ্যাপ। দেশের বাইরে যারা প্রবাসীরা থাকেন তাদের জন্য অনেক সময় একটা খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দেশে টাকা ফেরত পাঠানো। নালা অ্যাপটা দিয়ে আপনারা খুবই ইজিলি দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। নালা যে এক্সচেঞ্জ রেটগুলো দিচ্ছে ওগুলো প্রায় বাকি সব অ্যাপের চেয়ে বেটার এক্সচেঞ্জ রেট, এবং আপনি অ্যাপে গিয়েই এই রেটগুলো কম্পেয়ার করতে পারবেন। কোনো ট্রান্সফার চার্জ নেই, সো কোনো ধরনের হিডেন ফিও নাই। অ্যান্ড সরকারি বোনাস যেটা দেয় ওইটাও অবশ্যই পাবেন। সো আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট, একটা বিকাশ অ্যাকাউন্ট অথবা একটা নগদ অ্যাকাউন্টেও টাকাটা পাঠাতে পারবেন। আরেকটা খুব ইন্টারেস্টিং ফিচার হচ্ছে P2P ট্রান্সফার। সো নালা ইউজ করে আপনার আরেকজন নালা ইউজারকেও টাকা খুবই ইজিলি পাঠাতে পারবেন। তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটা স্পেশাল অফার আপনাদেরকে এখন দিচ্ছি। যদি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ইউজ করে এই অ্যাপটি ডাউনলোড করেন, অথবা স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা ইউজ করেন, অথবা যদি আমার প্রোমো কোড NADIR নাদির ইউজ করেন, এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা করে আপনারা 50 ক্রেডিটের বেশি পাঠান, সো ইউকে থেকে পাঠালে 50 পাউন্ড বা ইউরোপ থেকে পাঠালে 50 ইউরো, তাহলে আপনাদের প্রথম ট্রানজাকশনে আপনাদের নিজেদের অ্যাকাউন্টেই 25 ক্রেডিট বোনাস ফেরত পাবেন। এবং অ্যাপটি ইউজ করে আপনাদের কেমন লাগলো সেটার ফিডব্যাক আমাকে কমেন্টসে জানাতে পারেন। সো ওইটা আমি অ্যাপ্লাই করছিলাম গত বছরে ইটালিয়ান এম্বাসির থ্রু। আমি ঠিক তার 1 বছর আগেও আমি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তখন খুবই ফাস্ট জিনিসটা হয়ে গেছিল 3 সপ্তাহের মধ্যে। এইবার আমার অ্যাপ্লিকেশনটা দিলাম, অ্যাপ্লিকেশন দেওয়ার পর 6-7 সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকায় রাখা হয়েছিল বেসিক্যালি। কোনো খবর নাই, কিচ্ছু নাই। আমি যে মানে একটা ডেট দিছিলাম যে আমার ফ্লাইট টাইট বুকিং দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন ডেট থেকে 2-2.5 মাস পরে 2 মাস হয়ে গেছে, মানে আমার ফ্লাইটের ডেট চলে আসতেছে, তাও কোনো খবর নেই। এই বছর আমি খবর পাইছি ইটালিয়ান এম্বাসিতে মানুষ অ্যাপ্লাই করে রাখছে ফ্যামিলির ভিসার থ্রু, ওখানে ফ্যামিলি গিয়ে থাকতেছে। 1-1.5 বছর ধরে কোনো ডেট আসে নেই। ইটালিতে খুবই এখন বাজে অবস্থা। মানুষ অবৈধভাবে বাংলাদেশ থেকে এত গেছে, মানে কোন লেভেলে গেছে যে কত লাখ গেছে এটা মানে বোঝানো কঠিন। কিছু কিছু জায়গায় গেলে দেখে আপনার মানে ইটালিতে আছেন মনে হবে না বাংলাদেশে আছেন। আপনি যদি আমেরিকায় যান, ক্যালিফোর্নিয়ায়, ওখানে আপনার যদি বাংলাদেশের কম্পিটিশনে দেখা হয় তাহলে বেশিরভাগই আমার মতো পড়াশোনা করতে গেছে বা কোনো বিভিন্নভাবে বৈধভাবে গিয়ে অ্যাটলিস্ট গেছে, বা ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছে যারা অবৈধভাবে গেছে, তারপর কি থেকে যায় এরকম শুনছি নাকি অনেক। মানে 100 জন 200 জন 300 জন বাংলাদেশে দেখা হয়েছে আমার ইটালিতে, একজনের সাথেও দেখা হয় নাই যে বৈধভাবে গেছে। নৌকায় করে বা ট্রাকের মধ্যে খুবই বাজে কন্ডিশনে গিয়ে আসছে। যার মানে এটা বলতেছি না যে বৈধভাবে মানুষকে থাকে নাই, কিন্তু বেশিরভাগই অবৈধ হয়ে যাচ্ছে, যেই কারণে ইটালি মানে খুবই কড়াকড়ি শুরু করছে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়াতে, যেটা আমি বুঝলাম। সো গত বছরই বুঝা গেছে যে বেসিক্যালি ইটালি থেকে বাংলাদেশে ভিসা পাওয়া যাচ্ছে না। অ্যান্ড আপনার চিন্তা করতে হবে, আমার ওই পয়েন্টে ভ্যালিড ইউএস ভিসা ছিল, আমি এখন পর্যন্ত মনে হয় 8-10 বার সেঙ্গেন এরিয়ায় ঢুকছি বেরোইছি, তাও আমাকে ভিসাটা দেয় নাই। তারপর আমি গেছিলাম শ্রীলঙ্কায়, গেছিলাম কয়েক মাসের জন্য, 3 মাসের জন্য। শ্রীলঙ্কার ভিসা খুবই ইজি, কারণ ওদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে খারাপ, ওরা সব দেশকে ঢুকতে দিচ্ছে, বাংলাদেশ থেকে কেউ ওখানে কাজের খোঁজে যাচ্ছে না। ক্যাম্বোডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করলাম,
সেটার জন্য খরচ পড়লো মনে হয় আমার $36 না কত, যেটা আগে বাংলাদেশ থেকে খুবই ইজিলি যেচ্ছিল, কিন্তু এখন ওটা বন্ধ করে দিচ্ছে। ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম এই দেশগুলো রিসেন্টলি ই ভিসা দেওয়া শুরু করছিল, তারপর বেসিক্যালি তারা জিনিসটা বন্ধ করে দেয়। একই কারণ, ইন্দোনেশিয়ার মতো মানুষ অবৈধভাবে ক্যাম্বোডিয়া গিয়ে ক্যাম্বোডিয়া থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করতেছিল, মালয়েশিয়া বা কিছু একটা কাজ করার জন্য। তারপর আমি ভিয়েতনাম ই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, যে একই ভিসা আমি বছরের শুরুতে পাইছিলাম। ওইটার জন্য বেশ কয়েকবার আমার অ্যাপ্লাই করতেই প্রবলেম হচ্ছিল, ওদের ওয়েবসাইটটা একটু গ্লিচি। তো শেষমেশ অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমাকে বললো যে আমি মানে 40 দিন না কতদিন একটা ট্রিপ বলছিলাম, খুবই আজব একটা রিজেকশন লেটার দিছে। ওদের ইমেলটা পড়ে মনে হলো ওদের রিজন হচ্ছে আমার রিজেকশনের, আমি যে একটা 40 দিনের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করছি, যে আমার পজিশন থেকে মানে বাংলাদেশ থেকে একজন 40 দিনের জন্য ঘোরার টাকা আছে, ওটাই ওদের বিশেষ হচ্ছে না। পরে গিয়ে শুনলাম যে ভিয়েতনাম যদিও পোর্টালটা এখন অন আছে, বাংলাদেশিদের বেসিক্যালি পুরোপুরি দেওয়া বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ থেকে এখন কেউই ভিসা পাচ্ছে না। একজন আমাকে ব্রুনেইতে রিসেন্টলি একটা জিনিস বললো, যে সব দেশে অনেকে যাচ্ছিল, ওখানে কাজ না করলে ওখানে বৈধভাবে ঢুকে ওখান থেকে অবৈধভাবে নৌকা নিয়ে বেরোইতো। তো ওদের সিস্টেমে দেখা যায় যে হ্যাঁ, তোদের এই দেশ থেকে মানুষ আসতেছে কিন্তু এই দেশ থেকে মানুষ বের হচ্ছে না। সো ওদের মনে হচ্ছে যে কিছু না কিছু একটা গন্ডগোল হইতেছে এদেশের মানুষের সাথে, সেই জন্য বাংলাদেশকে তারা আর কি ব্ল্যাকলিস্ট করে রাখছে সব দেশগুলো এখন। অ্যান্ড রিসেন্টলি আমি থাইল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করিনি, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করার কথা দেখতেছিলাম এই টাইমটাতেই, লাস্ট 1 বছরের মধ্যে, থাইল্যান্ড কিন্তু আগে মানে জাস্ট অ্যাপ্লাই করলে এমবেসি থেকে 7 দিনের মধ্যে অটোমেটিক ভিসা চলে আসতো, এখন ওটা পুরোপুরি বন্ধ। এখন ই ভিসা প্রসেসিং টাইম লাগতেছে, আমি যতদূর শুনলাম 1.5 মাস। তার উপর দিয়ে এরকম কেস শুনতেছি যে খুবই ভালো ঘরের মানুষজন, খুবই উচ্চশিক্ষিত, ভালো চাকরি করতেছে, এরকম একজন মহিলার সাথে কথা হলো রিসেন্টলি, যে থাইল্যান্ডে ইভেন মাস্টার্সও করে আসছে, ভালো ফ্যামিলি থেকে, একজন ভালো একটা পজিশনে চাকরি করে, উনাকেও পর্যন্ত মানে ই ভিসা অ্যাপ্লিকেশন 40-50 দিন ঝুলাই রেখে রিজেক্ট করে দিচ্ছে। কারণটা কি আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি তেমন একটা সারপ্রাইজ হব না যদি শুনি সেই এক্স্যাক্টলি এই কারণের জন্য যে বাংলাদেশের ঢুকে অবৈধভাবে থেকে যাচ্ছে বা অন্যভাবে মালয়েশিয়া বা কোথাও যাওয়ার চেষ্টা করতেছে বা চলে যাচ্ছে ওখানে চাকরি করার জন্য। তারপরে আমি গত বছরের নভেম্বর-ডিসেম্বরের দিকে ইন্দোনেশিয়ার একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়েছিলাম, কারণ ইন্দোনেশিয়া আমার আবার যাওয়ার প্ল্যান ছিল। প্রসিডিউরটা বেসিক্যালি একই ছিল। তারপরে আমি গত বছরের শেষে আবার আমেরিকায় গেলাম। ইউএস ভিসা আমার আগে থেকে নেওয়া আছে 5 বছরের, সো এটা নিয়ে কোনো প্রবলেম হয় নাই। তারপর এই বছর ইউএস ভিসা ইউজ করে মেক্সিকোতে গেছিলাম 1-1.5 মাসের জন্য, বা 2টা ট্রিপ টেকনিক্যালি। একবার ঢুকে মেক্সিকো থেকে আবার বেলিজে গেছিলাম, বেলিজ থেকে মেক্সিকোতে গেছি, প্রথম থেকে স্টার্ট করি। তো মেক্সিকোতেও আগে অনেক ইজি ছিল, আগে গেলে জাস্ট 180 দিনের জন্য ভিসা দিয়ে যেত যদি ইউএস ভিসা থাকতো, এখন সেটা তারা দিচ্ছে না। অ্যান্ড এটা আমার মনে হয় না জাস্ট বাংলাদেশিদের জন্য, যদিও আমার মনে হয় না বাংলাদেশি পাসপোর্ট থাকা তেমন একটা হেল্প করছে আমাকে, বাট ওখানে যাওয়ার পর আমাকে বললো কতদিন আসো, আগে কখনো এটা জিজ্ঞেস করতো না তো এক্স্যাক্টলি। আমি বহুতবার মেক্সিকো গেছি লাস্ট 10 বছরে, কিন্তু লাস্ট 5 বছরের মধ্যে এটা ছিল ফার্স্ট টাইম, কোভিডের পর ফার্স্ট টাইম যাচ্ছি মেক্সিকো। তাই আমি বললাম থাকতেছি হয়তো বা 10-15 দিন। তো তোরা আমাকে ঠিকই মানে 10 না 15 দিন যেটা বলছিলাম অতদিনে ভিসা দিচ্ছে। আমার এলেতে ফেরত যাওয়ার কথা ছিল, ওখান থেকে ফ্লাইট বুক করা ছিল, তখন এলেতে জানুয়ারির দিকে আগুন ধরা শুরু হয় বেসিক্যালি পুরো শহরে। সো তখন ভাবলাম যে আচ্ছা আমি এলেতে এর মধ্যে ফেরত যাবো না, অত ঝামেলার মধ্যে। তো মেক্সিকো থেকে আমি আমেরিকায় না বের হয়ে, অত খরচ বলা একটা জায়গায়, আমি ভাবলাম আমি যাবো হচ্ছে বেলিজ নামের একটা দেশে। বেলিজও একটা দেশ যেখানে আমেরিকান ভিসা থাকলে যেতে দেয়, কিন্তু আমি ওখানে আগে কখনো যাই নাই, কারণ হচ্ছে আগে খুবই আজগুবি একটা মানে কানুন ছিল ওদের। আপনারা খুঁজলে হয়তো বা এখনো ব্লগে বিভিন্ন পাবেন, বাংলাদেশি না শুধু, বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ বিভিন্ন দেশের। ওরা বেলিজে ঢুকার সময় বর্ডার সিকিউরিটি তাদের কাছ থেকে $1400 না কত কালেক্ট করে রাখতো, জাস্ট ইন কেস পরে যদি ডিপোর্ট করা লাগে, অ্যান্ড বের হওয়ার সময় টাকাটা দেওয়ার কথা। অনেস্টলি এইসব সেন্ট্রাল আমেরিকান দেশের বর্ডার সিকিউরিটি ভালোই করাপ্ট। সো ওদেরকে আপনি $1400 মতো ক্যাশ যদি হাতে ধরে দেন, জীবনে পাবেন নাকি কোনো ঠিক নাই। সো ওই কারণে আমি জীবনে প্লেন নিয়ে যাই না, কারণ একবার ফ্লাইট নিয়ে গেলে তখন তো মানে যদি বলে টাকা চেয়ে বসে, যদিও আমি এমবেসিকে কল করছিলাম, তারা বলছিলাম না এখন রুল চেঞ্জ করছে, 5 বছর আগে আমাকে বলছিল কথাটা, কিন্তু একবার যদি টাকা চেয়ে বসে তখন তো মানে ফান্দে পড়ে যাবেন ফ্লাইট নিয়ে গেলে, তখন তো মানে না দিয়ে উপায় নাই। আর ওই টাকা দিলে ফেরত নেওয়া আমার মনে হয় না চান্স খুব একটা বেশি। আমি কখনো ফ্লাই করে যাই নাই, কিন্তু এবার ভাবলাম মেক্সিকো থেকে বাই ল্যান্ড যাওয়ার চেষ্টা করবো আমি। অ্যান্ড যদি বাই ল্যান্ড আমার কাছে এরকম টাকা এটা চায়, আমি জাস্ট উল্টা দিকে হাঁটা দিব, মেক্সিকোতে ফেরত চলে আসবো। গেলাম, অ্যান্ড গিয়ে ওইখানেও আমাকে বেশ কিছুক্ষণ ধরে সবার পাসপোর্ট চেক করলো, আমারটা অনেকক্ষণ ধরে আটকায় রাখছিল। অ্যান্ড পরে আমি শুনলাম, আমি যেই মজার কথা, আমি যে বাসে করে যাচ্ছিলাম ওই এজেন্সিটা নাকি একজন বাংলাদেশির, মজার কথা হচ্ছে বাংলাদেশির থাকেই বেলিজে, ছোট্ট একটা দেশ কিন্তু বেলিজ 5-6 লাখ, তার বাংলাদেশে থাকে নাকি 500 জনের কম কমিউনিটি, তাদের মধ্যে একজন হচ্ছে ট্রান্সপোর্টেশনটা হ্যান্ডেল করে। সো উনি বললেন যে বেলিজে অফিস থেকে হেডকোয়ার্টার থেকে খবর পাইছেন, তো উনি রিকোয়েস্ট করছিলেন যে না বাংলাদেশি যেহেতু আসেন ওনাকে রেখে আসেন না, কারণ চিন্তা ভাবনা করতেছিল আমাকে রেখে চলে যাবে নাকি বর্ডারে, কারণ আমার জন্য অনেকজন আটকাইছিল আধা ঘন্টা। যাই হোক ঢুকতে পারলাম বেলিজে, $25 খরচ পড়লো। বেলিজ থেকে আবার আমি গেলাম মেক্সিকো, মেক্সিকো থেকে আবার আমি গেলাম আমেরিকা, তারপর আমি এসে বাংলাদেশে
ফেব্রুয়ারিতে আসছিলাম কয়েকদিনের জন্য, এসে সিঙ্গাপুরের এই ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম। এই একই ভিসা আমি গত বছর কিন্তু পেয়েছিলাম, কিন্তু পরে যেতে পারিনি দেশে, কারণ মা মারা গেছিলো, পরে ভিসার এক্সপায়ার করছে। এবার রিজেক্ট করে দিল, সম্ভবত একই কারণ মানুষ যাইতেছে, তারপর গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে বা বেরোচ্ছে না। সো আমি ইন্দোনেশিয়ায় গেলাম। ইন্দোনেশিয়ায় সেই ভিসাটা আমি যে নভেম্বরে নিয়েছিলাম ওইটাই নিয়ে আমি ফেব্রুয়ারিতে গেলাম। 3 মাস একটা টাইম দেয়, 3 মাসের মধ্যে ঢুকতে হবে, একদম লাস্ট মিনিটে গিয়ে ঢুকছিলাম। তারপর ওখান থেকে তিমোর লেস্টেতে গেছিলাম, যেখানে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা ঠিকই দেয়, কিন্তু ওখানে ঢুকার সময় আমাকে আলাদা একটা ইমিগ্রেশন রুমে নিয়ে আমার হোটেল, রিটার্ন ফ্লাইট সব ঠিক মতো চেক করছে। অস্ট্রেলিয়ার এই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। অস্ট্রেলিয়া একটা 3 বছর এই ভিসা আমাকে দিল, $170 মতো পড়লো, আমি US ডলারে, একটা এজেন্সি ফিটি সহ। অ্যান্ড ওটা খুবই নিয়ম মতো ছিল, মানে বেসিক্যালি আমার ইনকাম সোর্স, আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার অন্যান্য যত ভিসা আছে, কারণ আমার অনেক দেশ থেকে ভিসা আছে, ওগুলো সব দেখাইছি। তারপর ইউকে একটা ভিসার জন্য আমি অ্যাপ্লাই করলাম। মাই গুডনেস, ইউকে থেকে আমার লাস্ট 10 বছরে কতগুলো দেশে গেছি, ওগুলো সব কয়টার আমার ডেট চাইছে, মানে আমার লিটারালি পাসপোর্ট খুলে কোন দেশের স্ট্যাম্প আছে ওটা আমার গুণা লাগছে। সো ইউকে ভিসার ফিটা কিন্তু ভালোই পড়ে। আমার টোটাল এইসবের জন্য খরচ পড়ছে হচ্ছে 2 বছরের ভিসার জন্য $890। এটা হচ্ছে এজেন্সির মনে হয় 5,000 টাকা ফি ছিল, তার উপর দিয়ে আরেকটু VFS এর ফ্রি আছে, আরও কিছু ব্যাপার স্যাপার আছে। যদি আপনার পাসপোর্ট আটকায় না রাখতে চান, VFS কে টাকা দিলে ওইটা নিয়ে নেওয়া যায়। এটা আমার কাছে জিনিসটা আরো সেন্স হয়, কারণ ওইটা পাসপোর্টটা নিয়ে আমি আরেকটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছি, যেটা মানে 1 লাখ টাকার বেশি একটা 2 বছরের ভিসার জন্য। তো এটা আমি করতে পারছি কারণ আমার লিটারালি কাজই হচ্ছে ঘুরে বেড়ানো। আমি করছি বেসিক্যালি, আমাকে একটা স্পন্সর বলছিল যে আমার ভিসার কস্টটা আমাকে কভার করবে যদি আমি অন্য দেশ থেকে এটা ভিডিও বানাই। সবচেয়ে মজার কথা, তাজিকিস্তান এই ভিসাটা আমাকে রিজেক্ট করলো। তাজিকিস্তানের এই ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম $30 দিয়ে। আমি যখন 48টা দেশের ভিডিও একটা বানাইছিলাম ভিসা নিয়ে, তখন তাজিকিস্তান আমি বলছিলাম, উজবেকিস্তান বলছিলাম, কিরগিস্তান বলছিলাম। উজবেকিস্তানের নাকি লাস্ট 6 মাস ধরে টেকনিক্যালি কিন্তু সব জায়গায় অ্যালাউড, ভিয়েতনামে অ্যালাউড, কিন্তু কাউকে দিচ্ছে না। কিরগিস্তান আর তাজিকিস্তান আমি ভাবছিলাম গিয়ে কয়েকটা ভিডিও বানাবো। কিরগিস্তান আমি করতে গেলাম, করার সময় তখন আমি এদিক ওদিক আমার ফেসবুকে জিজ্ঞেস করতেছিলাম মানুষজনকে এদেশের কেউ গেছে নাকি। তো অনেকজন আমাকে বললো বিভিন্ন এজেন্সি থ্রু যাওয়া লাগছে। তো আমি একটা এজেন্সিকে বললাম যে কত লাগে, বলে $60 কি একটা লেটার অফ ইনভিটেশন নাকি লাগে। এজেন্সি মানে আমার সাথে এমন ঘাটতেরামি শুরু করছে যে মানে আচ্ছা হ্যাঁ $60 দিবেন, তারপর আমাদেরকে $200 না কত ডিপোজিট দেওয়া লাগবে। কিরগিস্তান একটা এজেন্সি আমাকে বলে ডিপোজিট কিসের $200, মানে আপনারা দেশ থেকে বাইর হয়ে না যান আমারই হবে। মানে আমার অ্যাকচুয়ালি ইজ্জতে লাগছে ব্যাপারটা, যে মানে কিরগিস্তানের ইনকাম বাংলাদেশের চেয়ে অনেক কম, অর্ধেক না কত জানি, বা তার ওদের জিডিপি পার ক্যাপিটা এসব দেশগুলো মানে খুবই গরিব দেশ। আমার গায়ে লাগছে যে আমি ওদেরকে বললাম যে আচ্ছা আমার US ভিসা আছে, আমার UK ভিসা আছে, মানে আমি কোন দুঃখে কিরগিস্তানে গিয়ে অবৈধ হয়ে থেকে যাবো। মানে ওদেরকে বলে টলে তারপরে আমি বললাম আচ্ছা না, ডিপোজিট লাগবে না। কারণ আসল কথা হচ্ছে আমার এসব এজেন্সির উপর বিশ্বাস নাই। এরকম না যে দেশে গেলে আপনাকে টাকাটা ফেরত দিবে, আপনি দেশ থেকে বাইর হয়ে আসার পরে আপনাকে ওটা টাকাটা রিফান্ড করবে। এই ডিপোজিটটা কেমনে হাতে তো দিতে পারবেন না, না পাওয়ারই আমার মনে হয় চার্জটা বেশি। আমি আর পার্সু করি না জিনিসটা। তাজিকিস্তানের অ্যাকচুয়ালি ভিসা ফিটা একটু কম ছিল, $30। তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই করে দেখি। তাজিকিস্তান ওই পুরো এলাকার মধ্যে আফগানিস্তান বাদে তাজিকিস্তানের জিডিপি পার ক্যাপিটা সবচেয়ে লো। সো ভাবলাম আচ্ছা এই দেশে ট্রাই করে দেখি করা যায় নাকি, যদি যেহেতু ভিসার একটা সিস্টেম আছে, $30 একটা আছে, 4-5 দিনে প্রসেস হওয়ার কথা, 2-3 সপ্তাহ আমাকে প্রসেসিং রেখে দিল। আর আমি কিন্তু ওদের সব দেখাইছি, যেমন US ভিসা আছে, UK ভিসা আছে, ওটার একটা অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিছি, অস্ট্রেলিয়ান ভিসা আছে, একটা অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিছি। দেখে শুনে বেসিক্যালি তারা বললো যে না, ইউর ভিসা ক্যানট বি প্রসেসড। আজব হাস্যকর ব্যাপারটা। অ্যান্ড আমার এই ভিসা রিজেকশন নাকি বিভিন্ন জায়গায় নিউজে চলে আসছে। ইভেন আমাকে কে জানি লিঙ্ক পাঠালো একজন, ATN বাংলা, এটা নিয়ে কথা হয়েছে যে তাজিকিস্তানের মতো দেশ থেকে, এত লো ইনকাম একটা দেশ থেকে বাংলাদেশে রিজেক্ট করে। রিসেন্টলি ব্রুনাইতে ছিলাম, ওখানে সবাই এটা নিয়ে কথা বলছে। আমি নিজেও বুঝি না যে জিনিসটা এতটুকু ভাইরাল হয়েছে। আমার পোস্টটা মানুষের মানে হুশ হয়েছে যে বাংলাদেশের পাসপোর্টের কী অবস্থা, তাজিকিস্তান রিজেক্ট হয়েছে। অ্যান্ড রিজেক্ট করার কারণ কি, আমি কিন্তু ফেসবুকে এটা নিয়ে বেশ পোস্ট করছিলাম। সবার কমেন্টসে অনেকেই বলতেছে যে ওখান থেকে গিয়ে না মানুষ নাকি অবৈধভাবে রাশিয়া যাচ্ছে। সো বেসিক্যালি ঘুরে ফিরে একই জিনিস। বাংলাদেশি পাসপোর্ট শেষ করার কারণ হচ্ছে বাংলাদেশি নাগরিকরা দেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে, বেরোচ্ছে না। বাংলাদেশিদের টেন্ডেন্সিটা বেশি যে ও ভাবা যে অন্য দেশে গেলেই জীবনটা সেট, যে কথাটা সত্যি না। অবভিয়াসলি আপনারা হয়তো আমাকে বলতে পারেন একটা হিপোক্রিট যে আমি বলতেছি অন্যদেরকে বিদেশে না যেতে, কিন্তু আমি নিজেই বাংলাদেশ ছেড়ে চলে গেছি 15 বছর আগে। বাংলাদেশের বাইরে গিয়ে ভালো লাইফ পাওয়া সম্ভব না এটা বলতেছি না, কিন্তু মানে আমি অন্যভাবে গেছি। আমি পড়াশোনা করতে গেছি, পড়াশোনা করে গেছি বাংলাদেশ থেকে ভালো রেজাল্ট নিয়ে। ওইভাবে যেতে পারলেন অবশ্যই যেতে পারবেন, পড়াশোনা করে যেতে চান। এখন যাদের পড়াশোনা করার সুযোগটা নাই, তারা যদি বলে যে আমাদের এই অবৈধ ছাড়া উপায় নাই, আমি বলবো যে আরেকবার চিন্তা করে দেখেন, অবৈধভাবে গেলেই যে লাইফ ভালো হবে
সেটা না, উল্টা বাংলাদেশের চেয়েও খারাপ লাইফ পৌঁছাইতে পারেন। বাংলাদেশে এসে আমি ব্রুনেইয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, 1400 টাকার অ্যাপ্লিকেশন, কিন্তু ওরা আবার খুবই স্ট্রিক্ট আমার কাছ থেকে। মানে আমার এই পাসপোর্ট নিল, আমার পুরান পাসপোর্ট নিল লিটারালি, মানে আমার কোনো ইউএস এমবাসি বা অন্য এমবাসিতে ওইসব পুরান পাসপোর্ট চায় না। কোয়েশ্চেন করে তারপর পাসপোর্টে নিয়ে আমাকে ব্রুনেইয়ের ভিসাটা দিয়ে দিলেন, সিঙ্গেল এন্ট্রি দিলেন 7 দিনের জন্য। একই টাইমে আমি একটা মালয়েশিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটা অ্যাপ্রুভ করছে এবং যেটা দিয়ে আমি এই সপ্তাহে একটা ভিডিও বানাইছি মালয়েশিয়া থেকে। লাস্ট ভিসার কথা বলি, আমার লাস্ট রিজেকশন গত 1 মাসের মধ্যে। লাস্ট হচ্ছে আমাকে সেঙ্গেন থেকে রিজেক্ট করে আবার, লাস্ট 1 বছরের সেকেন্ড টাইম। সো গতবার অ্যাকচুয়ালি রিজেক্ট করেনি ইটালিতে। গত বছর আমি অ্যাপ্লাই করছিলাম 6 সপ্তাহ না কতদিন আমার পাসপোর্ট আটকায় রাখছিল। বেসিক্যালি আমার রিকোয়েস্ট করে বের করে আনা লাগছে যে প্লিজ ভাই আমার পাসপোর্টটা দেন, আমার এতদিন ওয়েট করার টাইম নেই। এবার আমি শুনলাম যে ইটালি থেকে কাউকেই দিচ্ছে না, তো আমি অ্যাপ্লাই করলাম নেদারল্যান্ডসের জন্য। অ্যান্ড নেদারল্যান্ডস ডিরেক্টলি এম্বাসি থেকে তারা প্রসেস করে না, সুইডিশ এম্বাসি প্রসেস করে 7টা না 8টা দেশের পক্ষ থেকে। ইটালির এম্বাসিতে যখন আমি অ্যাপ্লাই করছিলাম 1 বছর আগে, আমার সব মিলে খরচ পড়ছিল 25,000 টাকার মতো। তারপর যখন আমার উইথড্র করা লাগছে পুরো টাকাটাই মার গেছে। এই বছর আমার ইন্স্যুরেন্স সহ এজেন্সি ফি সহ পড়ছে হচ্ছে 29,000 টাকা। এবার 6 সপ্তাহ আমাকে ওয়েট করা লাগে নাই। এবার লিটারালি জাস্ট 7-8 দিন পর বলছে পাসপোর্ট কালেক্ট করতে, রিজেক্ট। রিজেকশনের কারণ দিচ্ছে, দ্য ইনফরমেশন সাবমিটেড রিগার্ডিং দ্য জাস্টিফিকেশন ফর দ্য পারপাস অ্যান্ড কন্ডিশনস ইন্টারনেট স্টে ওয়াজ নট রিলায়েবল। বেসিক্যালি বলছে আমি যেটা ইনফরমেশন প্রোভাইড করছি ওটা রিলায়েবল না। সো আমি 90 দিন দেখাইছিলাম, অ্যান্ড 90 দিন রাজার হালে থাকতে পারবো এরকম আমি ফান্ডস দেখাইছি তাদেরকে। আমার ইনকাম সব সোর্স দেখাইছি, সব কিছু দেখাইছি, আমার ট্যাক্স কাগজপত্র দেখাইছি, 3 বছরের প্লেন বুকিং দেখাইছি, 4টা না 5টা শহরে থাকার জিনিস দেখাইছি, হোটেল বুকিং দেখাইছি। অ্যান্ড আইটেনারিতে বেসিক্যালি সত্যি কথাই বলছি, আমি বলছি যে আমি ওখানে কয়েকটা মিউজিক ফেস্টিভ্যালে যাব, কারণ নেদারল্যান্ডসে ভালো মিউজিক ফেস্টিভ্যাল হয়। আপনারা হয়তো বা জানেন আমি নেদারল্যান্ডসে একটা মিউজিক ফেস্টিভ্যাল থেকে লিটারালি একটা ভিডিও বানাইছিলাম 2 বছর আগে, নভেম্বর 2023 সালে। অ্যান্ড এত আজগুবি একটা রিজেকশন লেটার দিছে, ইউ হ্যাভ নট প্রোভাইডেড এনি ক্লোজার পার্সোনাল এক্সপ্লেনেশন রিগার্ডিং দ্য চয়েস অফ Netherlands other than experiencing electronic music festival season. However, you've not given any example of such festivals and you have not shown any tickets. Therefore, the embassy finds there are doubts what the real purpose of the internship is. নেদারল্যান্ডসের মানুষরা নিজেরাও জানে না যে কোন ফেস্টিভ্যালে কে কবে যাবে। এটা মানে ওদের 1টা-2টা ফেস্টিভ্যাল হয় না, ওদের নেদারল্যান্ডসে বা বেলজিয়ামে 100টা 200টা 500টা ফেস্টিভ্যাল হয়। লাস্ট মিনিটে টিকিটের দাম কমে যায়, বেড়ে যায়, মানুষ লাস্ট মিনিট কিনে, আর্টিস্ট লাস্ট মিনিট ক্যান্সেল করে আরেক জায়গায় বুক করে, টিকিট কেউ আগে কিনে বসে থাকে না একটা মানে দেশের ভিসা পাওয়ার আগে। কারণ টিকিট কিনে লাখ কি, $100 $500 দিয়ে এতগুলো আমি ফেস্টিভ্যাল টিকিট কিনবো, পরে এরকম ভিসা রিজেক্ট করে দিলে পুরো টাকাটাই তোমার। তার আগে একটা কথা ওরা বলছিল যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, সুইডেন হ্যাজ আ রেস্ট্রিক্টিভ ভিসা পলিসি টুয়ার্ডস অ্যাপ্লিকেন্টস হোল্ডিং সিটিজেনশিপ ইন বাংলাদেশ। এইটাই হচ্ছে এখন আসল কথা বাংলাদেশি নিয়ে। বাংলাদেশিদেরকে কেউ ভিসা দিতেই যাচ্ছে না, কারণ বাংলাদেশ থেকে ইউরোপে যারাই যাচ্ছে অবৈধভাবে থেকে যাচ্ছে। এখন হ্যাঁ, বাংলাদেশিদের অন্য একটা দেশে যারা থাকেন তাদের ডেফিনেটলি আমার মনে হয় পাওয়া সম্ভব, কিন্তু আমি যেটা বুঝতেছি বাংলাদেশ থেকে এখন এসব দেশে ভিসা পাওয়াই অসম্ভব। আমি আর জীবনে অ্যাপ্লাই করবো না, এরকম বারবার 25,000 টাকা খরচ করে মানে ওয়েস্ট করে কোনো মানে নেই। আপনারা বাংলাদেশে থাকলে আপনাদেরও বলবো না করতে। অনেক ভিসা এখনও পাওয়া সম্ভব, ইয়েস, আমি যেগুলো বললাম অস্ট্রেলিয়া, তারপর ইউকে, যেগুলো মানে অ্যাকচুয়ালি স্টিকার ভিসা যেগুলো পাওয়া যায় ওগুলো অনেক জায়গায় সম্ভব, কিন্তু ই ভিসা যেগুলো আগে পাওয়া যেত ওগুলো এখন কোনোটাই পাওয়া যাচ্ছে না। অ্যান্ড অনেকেই বলে যে এই পলিটিক্যাল পার্টির দোষ, ওই পলিটিক্যাল পার্টির দোষ। আসল কথা হইতেছে বাংলাদেশিরা সারা জীবনই, বাংলাদেশিরা লাস্ট 50 বছর ধরেই অবৈধভাবে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে অ্যান্ড বেরোচ্ছে না। সো এই প্রবলেমটা দিন দিন আরও খারাপ হবে যতদিন আমাদের দেশ থেকে মানুষ অবৈধভাবে অন্য দেশে যাওয়া বন্ধ করবে না। অ্যান্ড দ্যাটস দ্য বটম লাইন। অ্যান্ড এটার কনসিকোয়েন্স হচ্ছে বাংলাদেশ থেকে যারা আপনারা ট্যুরিজমের ইচ্ছায় যেতে চান আমার মতো, তাদের দিন দিন আরও খারাপ হবে। দ্যাটস ইট ফর দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন। যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড যদি আপনারা রিয়েল টাইম ট্রাভেল আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadir_on_the_go। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে সম্ভবত মালয়েশিয়া থেকে।